ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি আমেরিকার। তেহরান কি ট্রাম্পকে হত্যার চেষ্টা করবে? কি বলছেন ট্রাম্প? আফগানদের সাথে নির্মম আচরণ প্রতিবেশী দুই মুসলিম দেশের। এক বছরে তাড়িয়েছে 25 লাখের বেশি আফগানকে। ইরান পাকিস্তান কেন দায়ী? 146 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তুষারপাত রাশিয়ায়। 35 ফুট বরফের নিচে রীতিমতো হারিয়ে গেছে কয়েকটি শহর। কি অবস্থা অধিবাসীদের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তার বিরুদ্ধে দেয়া ধারাবাহিক হত্যার হুমকি যদি বাস্তবে রূপ নেয় তাহলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন কড়া বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও এক ধাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকা কি ইরানে হামলার পরিকল্পনা থেকে ফিরে আসেনি? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানকে বিস্ফোরক এক হুমকি জানিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ইরানের দিক থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে এবং তা বাস্তবে রূপ নিলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মার্কিন গণমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক মন্তব্যের বিস্তারিত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়াকে তিনি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তার ভাষায়, আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেয়া হবে। ট্রাম্পের এই বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি নিজের নিরাপত্তা নিয়ে যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন। ট্রাম্পের দাবি, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেন। সে সময় তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ইঙ্গিত দেন, এই ষড়যন্ত্রের পেছনে 2020 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধের বিষয়টি সংশ্লিষ্ট থাকতে পারে। ট্রাম্পের নির্দেশেই এক ড্রোন অভিযানে সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনা ওয়াশিংটন তেহরান সম্পর্ককে চরম বৈরিতার দিকে ঠেলে দেয়। ট্রাম্প মনে করেন, প্রাণনাশের মতো গুরুতর হুমকির বিষয়টি নিয়ে সে সময় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রকাশ্যে কথা বলা উচিত ছিল। তার মতে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, কারণ এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়, রাষ্ট্রের মর্যাদা ও নেতৃত্বের নিরাপত্তার প্রশ্ন। ট্রাম্প আগেও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটির অস্তিত্ব বিপন্ন হবে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি জোরদার করেন তিনি। এদিকে কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতিও ট্রাম্পের সাক্ষাৎকারে জায়গা পেয়েছে। দেশটির সাম্প্রতিক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3300-র বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তিনি পুনরায় সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। অন্যদিকে নানা সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তেমনটি হলে ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ওপর যে কোনো হামলা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। একই সাথে ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট ও দুরাবস্থা, তার অন্যতম প্রধান কারণ হিসেবে মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের অমানবিক নিষেধাজ্ঞা ও শত্রুতাকে দায়ী করেন পেজেশকিয়ান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান এই হুমকি আর পাল্টা হুমকি এক মহা বিস্ফোরণের আগ মুহূর্তের পরিস্থিতিকে তুলে ধরে। যে কোনো সময়ই ঘটতে পারে সেই বিস্ফোরণ, আর সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে রক্তক্ষয়ী যুদ্ধ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আফগান নাগরিকদের সাথে নির্মম আচরণ করেছে প্রতিবেশী দুই মুসলিম দেশ। ফলে আফগানিস্তানে চলছে নীরব মানবিক বিপর্যয়। গেল এক বছরে ইরান ও পাকিস্তান 25 লাখেরও বেশি আফগানকে বহিষ্কার করেছে। মুসলিম ভ্রাতৃত্বের বুলি আওড়ানো এই দুই মুসলিম দেশ থেকে ফেরত আসা আফগানরা তীব্র শীতে দিন কাটাচ্ছে তাঁবুতে। দিনে একবেলা খাবার জুটছে না। খাদ্য সংকটে আছে দেশটির 1,70,00,000 মানুষ। আন্তর্জাতিক সাহায্য বন্ধ হওয়ায় 2026 সালে অপুষ্টিতে ভুগবে আরও 2 লাখ শিশু। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
গত এক বছরে ২৫ লাখের বেশি আফগান নাগরিককে তাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দুই মুসলিম দেশ ইরান ও পাকিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শত শত অস্থায়ী তাঁবুতে বসবাস করছে এসব শরণার্থী পরিবার। দৈনিক একবেলা খাবারও জুটছে না ফেরত আসা এসব আফগানের ভাগ্যে। তীব্র ঠান্ডা আর ভয়াবহ অপুষ্টিতে কোনোরকম টিকে আছে অসংখ্য শিশু। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর দাবি করা হয়েছিল আফগানিস্তানে এবার শান্তি আসবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহযোগিতা বন্ধের ধাক্কায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আছে আফগানিস্তান। মুসলমান ভাই ভাই, ইরান ও পাকিস্তানের শীর্ষ নেতারা সভা সেমিনারে এমন কথা বলে থাকেন, কিন্তু তেহরান গত বছর লাখো আফগানকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আফগানরা ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করছে। একই কাজ করেছে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান। ইসলামাবাদের দাবি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম চালায় এমন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দ্বন্দ্বে চরম মূল্য দিচ্ছে সাধারণ আফগানরা। আমরা এখানে থাকি বিপদে পড়ে, যা পারি তাই করি। অনেক কিছু মনে চাইলেও সামর্থ্য নেই। ঠান্ডা বাতাস, হু হু করে বৃষ্টি এলে বাচ্চাদের জড়িয়ে ধরে থাকি। আমাদের তো কোনো উপায়ও নেই। ঠান্ডায় বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু কি করার আছে আমাদের? দিনের বেলা সূর্যের আলো থাকে, বাচ্চারা তখন খেলে, কিন্তু রাতে অসহ্য ঠান্ডা পড়ে। বাধ্য হয়ে তখন প্লাস্টিক, গোবর কিংবা কাঠ টুকরো খুঁজে জ্বালানোর জন্য। তাঁবুটাকে যদি একটু গরম করা যায়। বর্তমানে তীব্র খাদ্য সংকটে আছে আফগানিস্তানের ১,৭০,০০,০০০ বেশি মানুষ। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকাংশে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সহযোগিতা। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো কার্যক্রম গুটিয়ে নেওয়ার কারণে লাফিয়ে বাড়ছে ক্ষুধা ও দারিদ্র্যের হার। এখানে ক্ষুধা ভয়াবহ হারে বেড়েছে। জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। গত বছরের তুলনায় এই সংখ্যা ৩০ লাখেরও বেশি। পরিস্থিতি গত বছরের চেয়ে এবার চরম খারাপ। উত্তরাঞ্চলে খরা চলছে। এবছর ২৫ লাখ মানুষকে জোর করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তানের জন্য বড় রকমের বিপদের ঝড় তৈরি হয়েছে। ২০২৫ সালে রেকর্ড পরিমাণ অপুষ্টিতে ভুগেছে আফগান নাগরিকদের একটি বড় অংশ। আন্তর্জাতিক বিভিন্ন সহায়তা সংস্থাগুলো আশঙ্কা করছে ২০২৬ সালে তীব্র অপুষ্টিতে ভুগবে দেশের আরও ২ লাখ শিশু। খাদ্য ও জরুরি ত্রাণের ক্রমবর্ধমান অভাব চলমান সংকটকে ভয়াবহ করে তুলছে। একবার তো টানা ২ দিন না খেয়েছিলাম আমরা। হাতে মাত্র ৫০ আফগানি রুপি ছিল। সে কয়টা টাকা দিয়ে বাচ্চাদের জন্য রুটি কিনেছিলাম। কয়েক টুকরো করে ভাগে পড়েছিল ওদের। বড়রা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না। ২ দিন বেঁচেছিলাম মাত্র ৫০ আফগানিতে। ২০২১ সালে আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছরের যুদ্ধে দেশটির ইসলামপন্থী সরকার জয়লাভ করলেও তারা ব্যর্থ হচ্ছে দেশ চালাতে। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক সংকট এবং ইরান ও পাকিস্তান থেকে ফেরত আসা জনগণের চাপ সবকিছু মিলে আফগানিস্তান এখন পরিণত হয়েছে খোলা এক কারাগারে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গ্রিনল্যান্ড দখলে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডের নিরাপত্তা একমাত্র যুক্তরাষ্ট্রই নিশ্চিত করতে পারবে বলে আবারও দাবি করেছেন তিনি। তবে ইউরোপীয় দেশগুলোর ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকির পাল্টা জবাব দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সব ধরনের বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করা হয়েছে। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আমেরিকা ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর বন্ধুত্বের ফাটল এখন দিনের আলোর মতো পরিষ্কার। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বাগড়া দেয়ায় এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েছে ইউরোপের বেশ কিছু দেশ। 10% শুল্ক আরোপের পাশাপাশি ভবিষ্যতে শুল্কের হার বাড়ানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। এতদিন ইউরোপীয় নেতারা ট্রাম্পের এমন কাজকে ভুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিলেও প্রথমবারের মতো এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে কি গ্রিনল্যান্ড দখলের জেদ ছেড়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি মিত্র দেশগুলোর প্রতি আরও কঠোর হবেন?
গেল বছরের জুলাইয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের ওপর 15% ন্যূনতম শুল্ক আরোপ করা হয়। বিনিময়ে নির্দিষ্ট কিছু আমেরিকান পণ্য কর ছাড়াই ইউরোপে প্রবেশের অনুমতি পায়। গ্রিনল্যান্ড ইস্যুতে সেই চুক্তি লঙ্ঘনের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপিয়ান পার্লামেন্টের এমন সিদ্ধান্ত গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে এক চুলও সরাতে পারেনি মার্কিন প্রেসিডেন্টকে। তবে সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ইউরোপীয় নেতাদের সাথে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন এবং ন্যাটো ও আমেরিকা লাভবান হবে এমন একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন। দাভোসে ন্যাটোভুক্ত দেশের নেতাদের সাথে গ্রিনল্যান্ডের বিষয়ে বেশ কয়েকটি বৈঠক হবে। ন্যাটো এখন অনেক বেশি শক্তিশালী, তবে তারা যা করেছে তার অনেক কিছুর সাথে আমি একমত নই। আমেরিকা ছাড়া ন্যাটো দুর্বল হয়ে পড়বে। আমি আশা করছি ন্যাটোর সাথে একটি ভালো চুক্তি করতে পারবো। এর আগে দাভোস সম্মেলন শেষে ডোনাল্ড ট্রাম্পকে প্যারিসে G7 সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। প্যারিস সম্মেলনে যোগ দেবেন না বলে স্পষ্ট করেছেন। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির কারণে বাণিজ্য যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজো ইয়োআলা। সম্ভাব্য বাণিজ্য সংঘাত এড়াতে আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে 200% শুল্কের হুমকির পর এবার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মর্যাদায় সরাসরি আঘাত হানলেন ট্রাম্প। ফাঁস হওয়ার সেই মেসেজে দেখা যায় ম্যাক্রো অত্যন্ত মার্জিত কিন্তু কঠোর ভাষায় ট্রাম্পকে গ্রিনল্যান্ড কেনার বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন। এর আগে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, ফ্রান্স যদি গাজা ইস্যুতে তার প্রস্তাবিত নীতিগুলো মেনে না নেয় তবে ফরাসি ওয়াইন, শ্যাম্পেন এবং হ্যান্ডব্যাগের মতো বিলাসবহুল পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করা হবে। বিস্তারিত মীর ফজলে রাব্বি টেস্ট রিপোর্টে। কূটনীতির ইতিহাসে একের পর এক নজিরবিহীন ধৃষ্টতা দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সকে নিজের বোর্ড অব পিসের টানতে না পেরে এবার ব্ল্যাকমেইলের পথে হাঁটছেন তিনি। 200% শুল্কের হুমকির পর এবার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মর্যাদায় সরাসরি আঘাত হানলেন ট্রাম্প। 2018 সালেও ম্যাক্রোর ওয়াশিংটন সফরে দুই নেতার উষ্ণ আলিঙ্গন বিশ্বজুড়ে আলোচিত ছিল। কিন্তু 2026 সালে এসে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং গ্রিনল্যান্ড কেনার বিতর্কিত উচ্চাকাঙ্ক্ষা ইউরোপের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছেন ম্যাক্রো। বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুতে ম্যাক্রো যখন ইউরোপের 8 দেশকে নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেন, তখন থেকেই ট্রাম্প ফ্রান্সকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে শুরু করেন। উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ট্রাম্পের প্রস্তাবিত $1 বিলিয়ন গাজা পিস বোর্ড। ট্রাম্প চেয়েছিলেন তার নিজস্ব পরিকল্পনায় গাজা পুনর্গঠন করতে এবং সেখানে ফ্রান্সের সমর্থন ও অর্থায়ন নিশ্চিত করতে। কিন্তু ম্যাক্রো এই বোর্ডকে একতরফা ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে যোগ দিতে অস্বীকৃতি জানান। ফলে ট্রাম্পের চোখে ম্যাক্রো এখন একজন প্রতিবন্ধকতা, যিনি মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইউরোপীয় জোটকে নেতৃত্ব দিচ্ছেন। এমন অবস্থায় ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেকেই তাকে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্টও এমন ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন ট্রাম্পের কাছে। তবে গত 19 জানুয়ারি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সে মেসেজ প্রকাশ করে দেন ট্রাম্প। ফাঁস হওয়া সেই মেসেজে দেখা যায় ম্যাক্রো অত্যন্ত মার্জিত কিন্তু কঠোর ভাষায় ট্রাম্পকে গ্রিনল্যান্ড কেনার বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন। ম্যাক্রো লিখেছেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই জেদ ন্যাটোর স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এছাড়া গাজা ইস্যুতে ট্রাম্পের পিস বোর্ড প্রস্তাবটি আন্তর্জাতিক আইন মেনে হচ্ছে কিনা তা নিয়ে ম্যাক্রো সংশয় প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে এই ব্যক্তিগত চ্যাট ফাঁস করার মাধ্যমে ট্রাম্প মূলত ম্যাক্রোকে আন্তর্জাতিকভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন। এই ঘটনার আগের দিন ফ্লোরিডার মারে লাগোতে সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলাপকালে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প।
তিনি স্পষ্ট ভাষায় জানান, ফ্রান্স যদি তার প্রস্তাবিত নীতিগুলো মেনে না নেয় তবে ফরাসি ওয়াইন, শ্যাম্পেন এবং হ্যান্ডব্যাগের মতো বিলাসবহুল পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, ম্যাক্রো এখন ফ্রান্সে সবচেয়ে অজনপ্রিয় নেতা এবং খুব দ্রুতই তিনি অফিস থেকে বিদায় নিচ্ছেন। কেউ ম্যাক্রোকে চায় না, কারণ খুব শীঘ্রই সে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমি যেটা করব তা হলো, যদি তারা আমাদের প্রতি শত্রুর মতো আচরণ করে তবে আমি তাদের ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর 200% শুল্ক বসাবো। তখন সে এমনিতেই আমাদের সাথে যোগ দেবে। তবে তার যোগ দেওয়ার কোনো দরকারও নেই, সে তো আর মাত্র কয়েক মাসের জন্য ক্ষমতায় আছে। ট্রাম্প এবং ম্যাক্রোর বর্তমান দ্বৈরথ কেবল দুই নেতার ব্যক্তিগত বিবাদ নয়, বরং একটি ঐতিহাসিক ভূরাজনৈতিক সম্পর্কের ফাটল। পরিস্থিতি এখন জিরো সাম গেম বা এমন এক খেলায় পরিণত হয়েছে যেখানে একজন জিতলে অন্যজনের হার নিশ্চিত। ফলে অদূর ভবিষ্যতে এই দুই নেতার মধ্যে আর কোনো স্বাভাবিক দ্বিপাক্ষিক বৈঠক বা সমঝোতা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশে উল্লেখ করে ভারত থেকে পুশব্যাকের প্রবণতার মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে ফেরত পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষ করেছেন বিজেপি ও সরকারের সমালোচকদের উদ্দেশ্যে। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের দায়িত্ব গ্রহণের উপলক্ষে নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। অনুপ্রবেশকারীদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর অভিযান জোরদারের ইঙ্গিত দেন তিনি। বলেন, অনুপ্রবেশ করে জনগণের সম্পদে লুটপাট আর সহ্য করা হবে না। তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান। বিজেপি আর সরকারের সমালোচক সাংবাদিকদের শহুরে নকশাল বলে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তার অভিযোগ, শহুরে নকশালরা বিজেপির প্রশংসাকারীদের হেনস্থা করছে। মোদির দাবি, এদের কারণেই বিজেপি দীর্ঘদিন আলোচনা আর ক্ষমতার বাইরে ছিল। মোদি স্বয়ং দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে 45 বছর বয়সী নীতিনের নাম প্রস্তাব করেছিলেন। বিজেপির কনিষ্ঠতম সভাপতি নীতিন বিহারের সাবেক মন্ত্রী ও 5 বারের বিধায়ক। 146 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারপাতে 35 ফুট বরফের স্তূপের নিচে পুরোপুরি তলিয়ে গেছে রাশিয়ার বেশ কয়েকটি শহর। সবচেয়ে নাজুক অবস্থা কামচাটকা উপদ্বীপ। এক রাতের মধ্যে পুরো শহর হারিয়ে গেছে সাদা বরফের নিচে। ঘরবাড়ি সব চাপা পড়েছে বরফের নিচে। দরজা খোলার উপায়ও নেই। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সন্ধ্যায় বাসায় ফিরে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে যান স্থানীয় বাসিন্দারা, কিন্তু সকালে ঘুম থেকে উঠে চমকে যান তারা। প্রথমে ভেবেছিলেন মাটির নিচে চাপা পড়ে গেছেন, পরে বুঝতে পারলেন পুরো শহর ঢেকে গেছে তীব্র তুষারপাতে। চারপাশে শুধু বরফ আর বরফ, এজন্য বরফের পাহাড়ে ঢাকা সাদা নগরী। কয়েক মিটার উঁচু তুষারের স্তূপে চাপা পড়ে গেছে এক দম্পতির বাড়ির প্রবেশপথ। অনেক ভবনের দরজাই আর খোলা যাচ্ছে না। মানুষকে কোদাল হাতে নিয়ে নিজেদের ঘরের সামনে পথ তৈরি করতে হচ্ছে। সড়কের চিহ্নই বোঝা যাচ্ছে না কিছু কিছু জায়গায়। কোথাও কোথাও মানুষ হাঁটছেন ট্রাফিক লাইটের উচ্চতার সমান বরফের ঢিবির উপর দিয়ে। সড়কের পাশে সারি সারি বিশাল তুষারের দেয়াল। 4 চাকা গাড়িগুলো অনেক জায়গায় বরফের মধ্যে আটকে পড়েছে। কিছু গাড়ি প্রায় পুরোপুরি বরফে ঢেকে গেছে। বাড়ি ও গাড়ির ছাদের সামান্য অংশ দৃশ্যমান। ভিডিওতে দেখা যায় গাড়িগুলো চাকা ঘুরিয়েও এগোতে পারছে না, কোথাও আবার একেবারে চলাচল বন্ধ। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ভয়াবহ তুষারপাতে শহর জুড়ে তৈরি করেছে আতঙ্ক ও বিস্ময়। কয়েকদিনের ব্যবধানে স্বাভাবিক জীবনযাপন যেন হঠাৎ করেই বদলে গেছে এক সাদা দুঃস্বপ্নে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথমার্ধেই কোথাও কোথাও 2 মিটারের বেশি তুষারপাত হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে পড়েছিল প্রায় 3.7 মিটার বরফ। এত অল্প সময় এত বিশাল তুষারপাত কামচাটকার ইতিহাসে বিরল। স্থানীয়দের ভাষায় এটি শুধু তুষারপাত নয়, এক প্রকার প্রাকৃতিক অবরোধ। পুরো শহর এখন বরফের রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিনের জীবন শুরু হচ্ছে বরফ সরানোর লড়াই দিয়ে। তাদের মনে অজানা প্রশ্ন, আর কতদিন এভাবে বরফের সঙ্গে লড়াই করতে হবে? মোর্শেদ আলম, বাংলা ভিশন।
যে নদীর ধারের কাছে আসতেও একসময় ভয় পেত মানুষ, সেই নদীর উপর এখন হেঁটে হেঁটে মাছ ধরছেন পর্যটকরা। মেতে উঠেছেন খেলাধুলায়। দক্ষিণ কোরিয়ার হোয়াচনে নদীর উপর শুরু হওয়া বার্ষিক আইস ফিশিং উৎসবে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বরফের উপর দাঁড়িয়ে মাছ ধরছেন হাজারো মানুষ। -9 ডিগ্রি তাপমাত্রায় জমে ওঠা নদী জুড়ে এখন শুধু আনন্দ আর শীতের উৎসবের মেলা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। এই দৃশ্যগুলো দেখে প্রথমেই মনে হতে পারে বিশাল কোনো মাঠে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষরা খেলাধুলা করছেন। কেউ দৌড়াচ্ছেন, কেউ দল বেঁধে দাঁড়িয়ে আছেন, আবার কেউ মেতে উঠছেন আনন্দে। কিন্তু কাছ থেকে তাকালেই বোঝা যায় এটি কোনো মাঠ নয়, বরং বরফে পরিণত হওয়া একটি নদী। একসময় যে নদীর ধারে কাছে আসতেও ভয় পেত মানুষ, সেই নদীর উপর এখন হেঁটে হেঁটে মাছ ধরছেন পর্যটকরা, মেতে উঠছেন খেলাধুলায়। দক্ষিণ কোরিয়ার হোয়াচন এলাকায় শুরু হওয়া বার্ষিক শীতকালীন আইস ফিশিং উৎসবে দেখা যায় এমন চিত্র। উৎসবের প্রথম দিনেই হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে জমে যাওয়া নদীর উপর। হোয়াচন এলাকাটি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীতল অঞ্চল হওয়ায় এখানে সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে নদীর পানি বরফে পরিণত হতে শুরু করে। উৎসব শুরু হওয়ার মাত্র 1 থেকে 2 মাস আগে অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত নদীর পানি বরফ মুক্ত বা স্বাভাবিক অবস্থায় থাকে। গভীর শীতের শুরুতে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস এবং পাহাড়ি স্রোতের কারণে ডিসেম্বরের পর থেকে পানি দ্রুত জমে প্রায় 10 ইঞ্চির বেশি পুরো বরফে পরিণত হয়। ভিডিওতে দেখা যায় পুরো জ্যাকেট, উলের টুপি ও স্কার্ফ পরে দর্শনার্থীরা বরফের উপর দাঁড়িয়ে মাছ ধরছেন। কেউ কেউ আবার খালি হাতেই বরফের গর্ত থেকে মাছ তুলে নিচ্ছেন। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের কোলাহল আর বয়স্কদের কৌতূহলে পুরো এলাকা যেন এক শীতের আনন্দ মেলায় রূপ নিয়েছে। বরফের উপর বসে কেউ মাছ ধরছেন, কেউ আবার পাশে দাঁড়িয়ে অনেকে সেই দৃশ্য উপভোগ করছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী উৎসবের প্রথম দিনেই প্রায় 65,000 দর্শনার্থী জমে যাওয়া জলাশয়ে ভিড় করেন। এর মধ্যে বিদেশি পর্যটক ছিলেন প্রায় 3,200-র মতো। ভিডিওতে দেখা যায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মানুষ উৎসবে মেতে উঠেছেন। বিকেলে তাপমাত্রা নেমে আসে -9 ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় নদীর পানি জমে তৈরি হয়েছে প্রায় 26 সেন্টিমিটার পুরু বরফ, যা উৎসব আয়োজনের জন্য যথেষ্ট নিরাপদ বলে জানায় কর্তৃপক্ষ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। 2 দিনের মাথায় স্পেনে আবারও রেল দুর্ঘটনা। এবার নিহত হয়েছে ট্রেনের চালক। আহত 37 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় মঙ্গলবার বার্সেলোনার 35 কিলোমিটার পশ্চিমে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতায় অন্তত 35 জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও বাকিরা ক্ষতিগ্রস্ত বগিতে আটকে পড়ে। সবাইকে উদ্ধার করে কাছাকাছি 3টি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে 26 জনের অবস্থা খুব একটা গুরুতর নয়। প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার জন্য ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডবকে দায়ী করেছে ফায়ার সার্ভিস। ঝড়ের কারণে রেল লাইনের ওপরে পড়ে থাকা একটি দেয়ালের ভাঙা অংশের সাথে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর আগে শনিবার আরেকটি কমিউটার ট্রেন দুর্ঘটনায় অন্তত 42 জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। লোহার ঠেলাগাড়িতে নীরবে বসে ভিক্ষা করতেন মাঙ্গিলাল নামের এক বৃদ্ধ। প্রায় 4 বছরের ভিক্ষার টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। ভিক্ষার টাকা সুদের কাজে লাগিয়ে হয়েছেন কোটিপতি। প্রকাশ্যে এসেছে তার একাধিক বাড়ি, গাড়ি ও সুদের ব্যবসার বিস্ময়কর গল্প। কিভাবে সম্ভব হলো? মাঙ্গিলালের নীরব ভিক্ষার বিস্ময়কর গল্প নিয়ে মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। শুধুমাত্র ভিক্ষা করেই কোটিপতি বনে গেছেন বৃদ্ধ মাঙ্গিলাল। আছে একাধিক বাড়ি গাড়িও। সবসময় লোহার ঠেলা গাড়িতে বসে থাকেন। কাঁধে ঝোলানো থাকে ব্যাকপ্যাক। 2 হাত জুতার ভেতরে খুঁজে রাখেন। বাজার ও সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন এমন দৃশ্যই দেখেন পথচারীরা। মাঙ্গিলাল কারো কাছে হাত পাততেন না, ভিক্ষাও চাইতেন না। শুধু এমনভাবে বসে থাকতেন যেন মানুষের সহানুভূতি নিজে থেকেই এসে পড়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সামনে ফেলে যেত টাকা, রুপি, ডলার।
কিন্তু যাকে সবাই বছরের পর বছর নিঃস্ব ও অসহায় ভিক্ষুক বলে ভেবে এসেছেন, সেই মাঙ্গিলাল যে আসলে একজন কোটিপতি তা প্রকাশ্যে এসেছে ভিক্ষুক বিরোধী অভিযানে। সরকারি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাঙ্গিলালের নামে রয়েছে 3টি বাড়ি, যার মধ্যে একটি 3 তলা বহুতল ভবন, রয়েছে 3টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়িও। গাড়িগুলো ভাড়া দিয়ে রাখেন। ভিক্ষুক মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে 17 জানুয়ারি গভীর রাতে ভারতের নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের একটি উদ্ধারকারী দল বাজার থেকে মাঙ্গিলালকে তুলে নিয়ে যায়। শুরুতে ঘটনাটিকে একটি সাধারণ উদ্ধার অভিযান বলে ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই খুলতে থাকে এক বিস্ময়কর গল্পের পর্দা। কর্মকর্তারা জানান, বছরের পর বছর ধরে মাঙ্গিলাল রপ্ত করেছিলেন নীরব ভিক্ষার কৌশল। তিনি কখনো মুখে কিছু চাইতেন না, শুধু ঠেলা গাড়িতে বসে থাকতেন। বাকিটা করত মানুষের সহানুভূতি। এই ভিক্ষা থেকেই তার দৈনিক আয় হতো প্রায় 1000 টাকা। জিজ্ঞাসাবাদে মাঙ্গিলাল স্বীকার করেন, ভিক্ষা থেকে পাওয়া অর্থ তিনি নিজের খরচে ব্যবহার করতেন না। ব্যবসায়ীদের সুদের উপর টাকা ধার দিতেন। প্রতিদিন সন্ধ্যায় নিজেই বাজারে গিয়ে সুদের টাকা সংগ্রহ করতেন। প্রায় 4 থেকে 5 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন এবং সুদ বাবদ প্রতিদিন আয় করতেন 1 থেকে 2,000 টাকা। 2021-22 সাল থেকে ভিক্ষা করছিলেন মাঙ্গিলাল। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত সরফা বাজারের এই শারীরিক প্রতিবন্ধীকে সরকারের আবাস যোজনার আওতায় একটি 1 BHK ফ্ল্যাটও দেওয়া হয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।